2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বেড়ে গেল, খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করলো, আর আন্তর্জাতিক বাজারে দেখা দিল অস্থিরতা। কিন্তু প্রশ্ন হলো, একটা যুদ্ধ ইউরোপে শুরু হলেও তার প্রভাব কেন এশিয়া, আফ্রিকা কিংবা ভারতের সাধারণ মানুষের জীবনেও পড়ল? এর একটা বড় কারণ ছিল বিশ্বের 7টি শক্তিশালী দেশের নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই 7টি দেশ একসঙ্গে G7 নামে পরিচিত। অনেকেই মনে করেন যে G7 হলো এমন একটা গ্রুপ যাদের সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। কিন্তু G7 আসলে কি? কেন মাত্র 7টি দেশকে এত গুরুত্ব দেওয়া হয়? আর এই গ্রুপের জন্মই বা কীভাবে? প্রথমেই একটা ভুল ধারণা দূর করা দরকার। অনেকে ভাবেন G7 হলো জাতিসংঘের মতো একটা আন্তর্জাতিক সংস্থা, কিন্তু আসলে তা নয়। G7-এর কোনো স্থায়ী অফিস নেই, কোনো সংবিধান নেই, কোনো আলাদা কর্মচারী বা সদর দপ্তরও নেই। তাহলে এটি কি? G7 হলো গ্রুপ অফ 7, বিশ্বের 7টি উন্নত অর্থনৈতিক দেশের একটা আনুষ্ঠানিক রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম। এখানে সদস্য দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা প্রতি বছর একত্রিত হন। তারা আলোচনা করেন বিশ্বের অর্থনীতি, যুদ্ধ, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, সাইবার নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। G7 আইন তৈরি করতে পারে না, কোনো দেশকে আদেশও দিতে পারে না, তবুও তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দেয় পুরো বিশ্ব। কেন? সেটাই বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 50 বছর আগে। বছরটা 1973। মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ইয়ম কিপুর যুদ্ধ। যুদ্ধের জেরে কয়েকটা তেল উৎপাদনকারী দেশ পশ্চিমা দেশগুলোর ওপর তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কয়েক মাসের মধ্যে প্রায় 4 গুণ বেড়ে যায়। অনেক দেশে জ্বালানির সংকট দেখা যায়, কারখানায় উৎপাদন কমে যায়, বেকারত্ব বাড়তে শুরু করে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন বিশ্বের উন্নত দেশগুলো বুঝতে পারে এ ধরনের সারা বিশ্বজনিত সংকট কোনো একটা দেশ একা সামলে দিতে পারবে না, প্রয়োজন একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার। এই চিন্তা থেকেই 1975 সালে ফ্রান্সের উদ্যোগে 6টি উন্নত দেশের নেতারা প্রথমবারের মতো বৈঠক বসান। সেখান থেকেই জন্ম হয় G6-এর। প্রথম বৈঠকে ছিল মাত্র 6টি দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি এবং জাপান। কিন্তু খুব দ্রুতই বোঝা গেল উত্তর আমেরিকার আরেকটা গুরুত্বপূর্ণ অর্থনীতি কানাডাকে বাদ রেখে এই গ্রুপ সম্পূর্ণ হবে না। তাই 1976 সালে কানাডা আনুষ্ঠানিকভাবে যোগ দেয়, আর তখনই G6-এর নাম হয়ে যায় G7। কিন্তু এখানে গল্প শেষ নয়। একসময় এই গ্রুপের রাশিয়াও যোগ দিয়েছিল। তাহলে আজ G7-এ রাশিয়া নেই কেন? আর G7-এর বৈঠকে এমন কি হয় যা পুরো বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে? 1991 সালে ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন। এরপর বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়। পশ্চিমা দেশগুলো চাইছিল রাশিয়াকে আন্তর্জাতিক সহযোগিতার মূলধারায় নিয়ে আসতে। সেই লক্ষ্যেই ধীরে ধীরে G7-এর বৈঠকে আমন্ত্রণ জানানো শুরু হয় রাশিয়াকে। অবশেষে 1998 সালে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই গ্রুপের সদস্য হন। G7-এর নাম বদলে হয় G8। অনেকেরই আশা ছিল এই নতুন জোট বিশ্ব রাজনৈতিক উত্তেজনা কমাবে এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও ভালো হবে। কিন্তু ইতিহাস অন্যদিকে মোড় নেয়। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নিজের নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসাবে দেখেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য পশ্চিমা দেশ। এরপর রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। G8 আবার আগের মতো G7-এ ফিরে আসে। আর 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হওয়ার পর G7 দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করে। অনেকেই ভাবেন G7-এর নেতারা বছরে একবার শুধু ছবি তুলতে চলে যান। বাস্তবে বিষয়টা অনেক বড়। G7-এর বৈঠক এমন সব বিষয় নিয়ে আলোচনা করা হয় যেগুলো প্রভাব পুরো পৃথিবীতে পড়ে, যেমন বিশ্বের অর্থনীতি এবং মুদ্রাস্ফীতি, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, জ্বালানি নিরাপত্তা, মহামারীর প্রস্তুতি, সাইবার নিরাপত্তা এবং আন্তর্জাতিক সংঘাত।